আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে খুব প্রভাবশালী, মহাপ্রতাপশালী যে কজন উপদেষ্টাদের নাম আমরা জানি, তার মধ্যে নিঃসন্দেহে শ্রম এবং গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, অ্যাডভোকেট আদিলুর রহমান খান নিঃসন্দেহে তাদের একজন, এবং তিনি নিজে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদকও। তো সেই আদিলুর রহমান খান, সাবেক উপদেষ্টা, সোমবার দেশ ছাড়তে গিয়ে বেশ বিপাকে পড়েন এয়ারপোর্টে। ইমিগ্রেশনে নাকি তাকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়। তিনি শেষমেশ দেশও ছেড়েছেন, কিন্তু কেন দেশ ছাড়লেন, কিভাবে দেশ ছাড়লেন, সেটি অনেক বড় প্রশ্ন অনেকের কাছেই। তিনি যখন বিমানবন্দরের ইমিগ্রেশনে গেলেন, সেখানে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তাকে নানান প্রশ্ন করেন। আদিলুর রহমানের বক্তব্য মতে যে তাকে হয়রানি করা হয়েছে সব ধরনের কাগজপত্র থাকা সত্ত্বেও, কিন্তু স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা বলছেন যে না, আসলে তাদের যতটুকু চেকিংয়ের দরকার ছিল, যা যা প্রয়োজনীয় কাগজপত্র দেখার দরকার ছিল, সেগুলো দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? কেন এই প্রশ্নটি করছি? তার কারণ তাদের বিরুদ্ধে তো এরই মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে, এবং উপদেষ্টারা যাতে কোনো ধরনের তদন্ত ছাড়া দেশ ছাড়তে না পারে এমন একটা জনমত দেশে গড়ে উঠেছে। এটা তো বাস্তবতা। প্রথম এক্সাম্পল হিসেবে যদি আমরা নিয়ে আসি, এই উপদেষ্টা পরিষদেরই আর একজন সদস্য, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, কদিন আগে তিনি একটি ইন্টারভিউ দিলেন একটি অনলাইন চ্যানেলকে। তিনি আমার সাথেও কথা বলেছেন, আমিও তার একটি ইন্টারভিউ করেছি। তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল, মানে তার যারা খুব ঘনিষ্ঠ, তার যারা খুব বিশ্বস্ত, হাতে গোনা 4-5 জন মিলে এই কিচেন ক্যাবিনেটে ছিল, এবং সরকার এবং রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো সাধারণ ক্যাবিনেটের বাইরে তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হতো, এবং পরবর্তীতে ক্যাবিনেটের সদস্য বা মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে সেগুলো উত্থাপন করা হতো। কেন খুব গোপনে কিচেন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে ডক্টর ইউনূস খুব গোপনে এই সিদ্ধান্তগুলো নিতেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি, এবং এর উত্তরগুলো আমাদের জানা। ক্ষমতা দীর্ঘায়িত করার একটা চক্রান্ত প্রথম থেকেই এই উপদেষ্টা পরিষদের ছিল। উপদেষ্টা পরিষদের ছিল বলতে তার মধ্যে আবার হাতে গোনা কয়েকজন বেশ গুরুতর ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে একজন আদিলুর রহমান খান, আর একজন আমাদের মহামান্য সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সৈয়দা রেজাওয়ানা হাসান পরিবেশবাদী, নিজেকে মারাত্মক দুর্দান্ত ক্ষমতার অধিকারী মনে করতেন, এবং তার কথাবার্তা সেটা প্রমাণিত হয়েছে, এবং তিনি সেই ক্ষমতাগুলো অ্যাপ্লাইও করেছেন, এটিও বাস্তবতা। আর একজন সাবেক সচিব ফাউজুল কবির খান। এরকম হাতে গোনা 4-5 জন ছিলেন, এবং তারা এই 18 মাসে যা কিছু এই দেশে হয়েছে, অনাকাঙ্ক্ষিত এবং পুরো দেশকে তছনছ করে দেওয়ার মতন যা কিছু ঘটেছে, তার পিছনে এরা দায়ী বলে বা এই কজন যুক্ত বলে বিশেষভাবে মানুষ মনে করেন। আরেকটা এক্সাম্পল দিই, সেটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, মানে ধ্বংসযজ্ঞের শিকার গণভবন। সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই জুলাই স্মৃতি জাদুঘরের যে প্রকল্প, সেই প্রকল্পের বাজেট হচ্ছে 111 কোটি টাকা। এই 111 কোটি টাকা 6-9 করা নিয়ে এর মধ্যে নানান ধরনের অভিযোগ উঠেছে। নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি আগে, সম্ভবত 5 বা 6 ফেব্রুয়ারির দিকে এই জুলাই স্মৃতি জাদুঘরের জন্য 96 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই। এই জাদুঘরের জন্য ব্যবস্থাপক, উপপরিচালক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ 96 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। কিসের ভিত্তিতে তড়িঘড়ি করে এই নিয়োগ দেওয়া হলো? কারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল? কত টাকা লেনদেন হয়েছে?
111 কোটি টাকার প্রকল্পে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় কেনাকাটা করার সুযোগ রাখা হয়েছে, কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে। খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি উদ্বেগ জানিয়েছে এই বিষয়ে এবং একাধিক কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে তাদের মাধ্যমে এইসব কেনাকাটা করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এইসব যে অনিয়ম দুর্নীতি এসবের অভিযোগের যে তীর সেটি উঠেছিল বা এখনও উঠে আছে আর এক উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর দিকে। মোস্তফা সরোয়ার ফারুকী আবার গণমাধ্যমকে যে কথা বলেছেন বা বলছেন যে যারা এই প্রকল্প বা এই কেনাকাটা অথবা লোকবল নিয়োগ নিয়ে অভিযোগের তীরটি আমার দিকে ছুটছেন তারা হচ্ছেন স্রেফ আহম্মক। কেন আহম্মক? তিনি বলছেন যে তারা জানেই না এই কাজ গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ত বিভাগের অধীনে হচ্ছে, আর গণপূর্তর উপদেষ্টা আমি ছিলাম না, গণপূর্তর উপদেষ্টা আদিলুর রহমান খান। তাহলে এই যে ব্যাপক অনিয়ম দুর্নীতি কেউ না কেউ তো জড়িত, হয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আর না হয় এই আদিলুর রহমান খান যিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন বিষয় হচ্ছে যে এখন সব ভূতে করছে এমন একটা বিষয়। তাহলে সেই আদিলুর রহমান খান কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারছেন? দুদকে এক সপ্তাহের মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে ডক্টর ইউনূস সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে। ক্ষমতা হস্তান্তর করল 17 তারিখ। 17 তারিখ থেকে মোটামুটি 25-26 তারিখের মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পত্র জমা পড়েছে। এই পরিমাণ অভিযোগ এক সপ্তাহের মধ্যে পড়েছে যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা তারা কথা বলতে বাধ্য হয়েছেন গণমাধ্যমের সামনে যে দুর্নীতির অভিযোগে রেকর্ড করা হয়েছে, যে পরিমাণ অভিযোগপত্র জমা হয়েছে নামে বেনামে। এখন আমরা যত জানতাম যে অনেকের নাম ঠিকানা সহ সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে দুদকে। দুদকের আবার শীর্ষ কর্মকর্তারা তারা বলছেন যে সুস্পষ্ট অভিযোগ কেউ জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করা হবে। তদন্তে আসলে কিছুই নেওয়া হয়নি, হবেও না এমন আশঙ্কার কথা আমরা বলতে পারি। তার কারণ সেই টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই অভিযোগগুলো বিষয়ে কি বলেছিলেন? তার মন্তব্য ছিল যে আমরা আগেও দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনো তেমনই ধারাবাহিকতা রয়েছে। ডক্টর ইউনূস সরকারের এই 1.5 বছরে পাহাড় সমান যে দুর্নীতি হয়েছে, কারোর কোনো ধরনের সন্দেহ আছে? দেশ বিরোধী চুক্তিও যে হয়েছে সেটির বিষয়ে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা যে তুমুল আপত্তি জানিয়েছে, তারা বিস্ময় প্রকাশ করেছে যে নির্বাচনের মাত্র 3 দিন আগে কিভাবে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের দেশ বিরোধী চুক্তি করতে পারে তা কিছুতেই বোধগম্য হতে পারে না কারোর। তাহলে এই যে দেশ বিক্রি, এই যে দুর্নীতি, এই যে অনিয়ম, এসব এই উপদেষ্টাদের কেউ জড়িত না এসবের সঙ্গে? সব ভূতে এসে করে গেছে, সব ফেরেশতারা এসে করে গেছে। ওহিয়ে নাজিল হওয়ার মাধ্যমে বায়বীয় অবস্থায় এই কাজগুলো ঘটেছে, কারোর কোনো দায় নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যদি দায় থেকেই থাকে, এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কিভাবে নির্বিঘ্নে দেশ ছেড়ে যেতে পারছেন? আগের এক বিশেষ সহকারী গেছেন ফয়েজ আহমেদ তয়েব, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ ছিল না, তিনিও চলে গেছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো ধরনের এনওসি না নিয়েই, কোনো ধরনের গভর্নমেন্ট অর্ডার না নিয়েই তিনি দেশ ছেড়েছেন। আর এক উপদেষ্টা দেশ ছাড়লেন, বাকিরাও হয়তো ছাড়বেন, আমাদের কিছু করার নেই, আমরা চেয়ে চেয়ে দেখব। তবে প্রশ্ন কিন্তু বিএনপি সরকারের দিকেই উঠবে যে কি এমন তাদের সঙ্গে গিভ অ্যান্ড টেকের বিষয় যে তাদেরকে সহজে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।